নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য। কারণ চাকরি জীবনের শেষে প্রত্যেকের একটা চিন্তা থাকে, অবসর নেওয়ার পর সংসার কিভাবে চলবে, প্রতি মাসে কত টাকা হাতে আসবে এবং ভবিষ্যৎ কতটা নিরাপদ থাকবে। আর এই জায়গাতেই পেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি পশ্চিমবঙ্গে এনপিএস বা ইউটিএস চালু হতে পারে এমন একটি খবর সামনে আসার পর থেকেই সরকারি কর্মী ও শিক্ষক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এমনকি বিভিন্ন কর্মী সংগঠনের পক্ষ থেকেও আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে বর্তমানে কোন পেনশন ব্যবস্থা চালু রয়েছে? ওপিএস, এনপিএস আর ইউপিএস এর মধ্যে আসল পার্থক্য কোথায়? কোন ব্যবস্থায় কর্মীর সুবিধা বেশি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে যদি এনপিএস বা ইউপিএস বেছে নেওয়ার সুযোগ আসে, তাহলে কোনটা তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে? চলুন একেবারে সহজ ভাষা পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ওপিএস অর্থাৎ ওল্ড পেনশন স্কিম চালু রয়েছে। ওপিএস এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, অবসরের সময় একজন কর্মী যে শেষ বেসিক বেতন পায় তার নির্দিষ্ট অংশের ভিত্তিতে পেনশন নির্ধারিত হয়। সহজভাবে বললে, শেষ বেসিকের প্রায় 50% সমপরিমাণ পেনশন পাওয়া যায়। এর সঙ্গে সময় অনুযায়ী ডিয়ারনেস রিলিফ বা ডিআরইও হতে থাকে, অর্থাৎ মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে পেনশনের পরিমাণও বাড়তে থাকে। এই কারণে ওপিএস এর সবচেয়ে বড় আকর্ষণ নির্দিষ্ট এবং তুলনামূলকভাবে নিশ্চিত পেনশন। অবসরের পর শেয়ার বাজারের ওঠানামা আপনার মাসিক পেনশনের সরাসরি নির্ভর করছে না। এটাই ওপিএস এর বড় সুবিধা। তাহলে এনপিএস কেন এলো? এবার আসা যাক এনপিএস এর কথা। এনপিএস এর পুরো নাম হলো কি? ন্যাশনাল পেনশন সিস্টেম। এই ব্যবস্থা 2004 সাল থেকে চালু হয়। এনপিএস এর মূল কাঠামো ওপিএস এর থেকে সম্পূর্ণ আলাদা। এখানে কর্মীর বেতন থেকে একটি নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হয় এবং সরকারের পক্ষ থেকেও একটি নির্দিষ্ট অংশ যোগ করা হয়। কর্মীর বেসিক ক্লাস বি এর 10% এবং সরকারের পক্ষ থেকে 14% কন্ট্রিবিউশনের কথা বলা হয়েছে। এই টাকা একটি পেনশন ফান্ডে জমা হয় এবং বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে সেই টাকা বৃদ্ধি করার চেষ্টা করা হয়। এখানে আছে মূল পার্থক্য। কারণ এনপিএস এ আপনার টাকার একটি অংশ বাজার ভিত্তিক বিনিয়োগের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে কি এনপিএস এর সব টাকা শেয়ার বাজারে চলে যায়? না। এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। এনপিএস মানেই আপনার সমস্ত টাকা সরাসরি শেয়ার বাজারে চলে যাবে, এটা ঠিক না। বিভিন্ন ধরনের বিনিয়োগের বিকল্প রয়েছে। আপনি কতটা ইকুইটিতে এবং কতটা অন্য ধরনের ফান্ডে রাখবেন তার উপর ঝুঁকি এবং সম্ভাব্য রিটার্ন নির্ধারণ হয়। এমনকি কম ঝুঁকির সরকারি ফান্ড বা গভর্নমেন্ট সিকিউরিটি বন্ড যেগুলো, এর বিকল্পও রয়েছে। অর্থাৎ এনপিএস মানে সব টাকা শেয়ার বাজারে বিনিয়োগ এমনটা না। তবে এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, বাজার ভিত্তিক বিনিয়োগে যেমন রিটার্নের সম্ভাবনা থাকে, তেমন বাজারের ওঠানামার ঝুঁকিও। তাই এনপিএস এর নিশ্চিত পেনশনের বদলে বিনিয়োগের ফলাফলের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। এনপিএস এ অবসরের সময় কি হয়? ধরুন আপনার অবসরের সময় এনপিএস এর মোট টাকা হয়ে দাঁড়ালো 50 লাখ টাকা। এই পুরো 50 লাখ টাকা কিন্তু একসঙ্গে হাতে পাওয়ার নিয়ম নেই। এর 60% পর্যন্ত টাকা একসঙ্গে নেওয়া যায়, আর বাকি 40% আপনাকে কোনো অ্যানুইটি কিনতে হবে। অর্থাৎ 50 লাখ টাকার 60% 30 লাখ টাকা, আর বাকি 40% 20 লাখ টাকা। 30 লাখ টাকা আপনি সঙ্গে সঙ্গে তুলে নিতে পারবেন, আর 20 লাখ টাকা যে কোনো অ্যানুইটিতে বিনিয়োগ করতে হবে। সেটা পেনশন হিসেবে কিছু কিছু টাকা আপনি পেতে থাকবেন। তবে এটাকে আপনাকে ট্যাক্স দিতে হবে। আর একসঙ্গে যে টাকাটা 40% যেটা 60% টাকাটা তুলতে পারবেন, সেটাতে কোনো ট্যাক্স দিতে হবে না।
এনপিএস এর সবচেয়ে বড় সমস্যা কোথায়? এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ওপিএস এর ক্ষেত্রে সময়ের সঙ্গে ডিয়ারনেস রিলিফ বা ডিআর যুক্ত হওয়ার সুবিধা রয়েছে, কিন্তু এনপিএস এ সেরকম কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ ভবিষ্যতে বাজার দর এবং জীবনযাত্রার খরচ অনেক বেড়ে যায়, তাহলে নির্দিষ্ট পেনশনের প্রকৃত মূল্য কমে যাওয়ায় একটা বিষয় সামনে আসতে পারে। এটাই এনপিএস নিয়ে অনেক কর্মীর অন্যতম উদ্বেগ। এবার আসি ইউপিএস এর কথা। ইউপিএস এর পুরো নাম হলো ইউনিফাইড পেনশন স্কিম। এই স্কিমটি 1 এপ্রিল 2025 থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য চালু হয়েছে। এখানে এনপিএস এর তুলনায় একটি বড় পার্থক্য রয়েছে। ইউপিএস এ নির্দিষ্ট পেনশনের নিশ্চয়তার দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সহজভাবে বললে, আপনার চাকরির মেয়াদ এবং বেতনের নির্দিষ্ট হিসাবের ভিত্তিতে পেনশনের পরিমাণ নির্ধারণ করা হয়। ইউপিএস এ পেনশন কিভাবে নির্ধারণ হয়? না, 25 বছর বা তার বেশি সার্ভিস করে থাকলে শেষ 12 মাসের গড় বেসিক পে 50% পেনশনের হিসেবে যুক্ত হয়, আর 10 বছর হলে ন্যূনতম পেনশনের ব্যবস্থার কথাও বলা হয়েছে। এর সঙ্গে আরও একটি বড় সুবিধা রয়েছে, ডিআর, অর্থাৎ পেনশনের সঙ্গে ডিআর যুক্ত হওয়ার ব্যবস্থা রয়েছে। এটা ইউপিএস এর একটি গুরুত্বপূর্ণ সুবিধা। ইউপিএসসি কর্মী ও সরকারের কন্ট্রিবিউশন পড়ে। ইউপিএসএ কর্মীর পক্ষ থেকে 10% আর সরকারের পক্ষ থেকে 18.5% কন্ট্রিবিউশনের কথা রয়েছে। অর্থাৎ এনপিএস এর তুলনায় সরকারের কন্ট্রিবিউশন এখানে বেশি। এর উদ্দেশ্য হচ্ছে কর্মীর ভবিষ্যৎ পেনশনকে আরও সুরক্ষিত করা। তবে মনে রাখতে হবে, ইউপিএস এর কাঠামো এনপিএস এর তুলনায় বেশি ডিফাইন্ড বা অ্যাসিওর পেনশনের দিকে তৈরি। ইউপিএস এর আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা, এখানে ফ্যামিলি পেনশনের কথা বলা হয়েছে। কোনো পেনশনভোগীর মৃত্যুর পর তার পরিবারকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফ্যামিলি পেনশন দেওয়ার ব্যবস্থা রয়েছে, যেটা এনপিএস এ ছিল না। ইউপিএস এ পেনশনভোগীর মৃত্যুর পর তার পরিবারে পেনশনের 60% পর্যন্ত সুবিধা পেতে পারে। এটা ইউপিএস এর একটা গুরুত্বপূর্ণ দিক। তাহলে ওপিএস, এনপিএস, ইউপিএস এই তিনটির মধ্যে পার্থক্য কোথায়? খুব সহজভাবে বললে, ওপিএস নির্দিষ্ট পেনশন প্লাস ডিআর এর সুবিধা, এনপিএস কর্মী ও সরকারের কন্ট্রিবিউশন প্লাস বিনিয়োগের উপর নির্ভরতা প্লাস অবসরের সময় অ্যানুইটির উপর নির্ভর করে। ইউপিএস নির্দিষ্ট পেনশনের দিকে বেশি জোর প্লাস ডিআর প্লাস ফ্যামিলি পেনশনের ব্যবস্থা। তাই এই তিনটি ব্যবস্থার উদ্দেশ্য এবং কাঠামো এক নয়। তাহলে তার জন্য কোনটা ভালো? এখানে সবার জন্য একই উত্তর দেওয়া যায় না। আপনার বয়স, সরকারি চাকরি, বাকি সময়, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং ভবিষ্যৎ আর্থিক প্রয়োজনীয়তা সব কিছু বিবেচনা করতে হবে। যদি আপনার বয়স 30-40 বছরের মধ্যে, তাহলে অবসরের এখনো অনেক বাকি আছে। সেক্ষেত্রে এনপিএস বাজারভিত্তিক অংশ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে, তবে এই ঝুঁকিও থাকবে। অন্যদিকে 50 বছরের বেশি বয়সী হন, আপনি যদি 50 বছরের বেশি বয়সী হন অথবা অবসরের খুব কাছাকাছি থাকেন, তাহলে নির্দিষ্ট এবং তুলনামূলকভাবে নিশ্চিত পেনশনের বিষয়টি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। এই দিক থেকে ইউপিএসকে তুলনামূলকভাবে নিরাপদ বিকল্প হিসেবে দেখা দিতে পারে। যদি ভবিষ্যতে আপনার সামনে সত্যি ওপিএস, এনপিএস বা ইউপিএস এর মধ্যে বেছে নেওয়ার সুযোগ আছে। তবে পশ্চিমবঙ্গের বর্তমান কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। বর্তমানে যারা ওপিএস এর আওতায় পেনশন পাচ্ছেন, তাদের নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। নতুন পেনশন ব্যবস্থার ক্ষেত্রে সাধারণত নতুন নিয়োগের পর থেকে নিয়ম কার্যকর করার বিষয়টি দেখা যায়। তাই কোনো নতুন সরকারি সিদ্ধান্ত বা গভর্নমেন্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত শুধু খবরের ভিত্তিতে ধরে নেওয়া ঠিক হবে না যে বর্তমানে পেনশন পাওয়া প্রত্যেক কর্মী পেনশন ব্যবস্থা বদলে যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি বিজ্ঞপ্তি বা গভর্নমেন্ট অর্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।
ওপিএস, এনপিএস, ইউপিএস এই তিনটি পেনশন ব্যবস্থা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। কেউ বলছে ওপিএস সবচেয়ে ভালো, কেউ বলছে এনপিএস দীর্ঘমেয়াদে বেশি রিটার্নের সুযোগ রয়েছে, আবার কেউ ইউপিএসকে বেশি নিরাপদ বলে মনে করে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বুঝতে হবে আপনার বয়স কত, অবসরের কত বছর বাকি, আপনি কতটা ঝুঁকে নিতে পারবেন, অবসরের পরে আপনার কী ধরনের নিশ্চিত আয়ের প্রয়োজন। তাই অন্যের কথা শুনে সিদ্ধান্ত না নিয়ে পুরো নিয়মটা বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, পেনশন সংক্রান্ত কোনো নতুন নিয়ম পশ্চিমবঙ্গ কার্যকর হলে তার চূড়ান্ত প্রমাণ হবে সরকারি বিজ্ঞপ্তি বা গভর্নমেন্ট অর্ডার। তাই নতুন কোনো সিদ্ধান্ত সামনে এলে এটি ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন। আজকের ভিডিও থেকে যদি ওপিএস, এনপিএস, ইউপিএস এর পার্থক্য কিছুটা হলেও বুঝতে পারে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার মতে ওপিএস, এনপিএস না ইউপিএস কোন ব্যবস্থা কর্মীদের জন্য বেশি নিরাপদ? সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।